দিস ইজ দ্য সরি স্টেট অফ ইন্ডিয়ান নিউজ চ্যানেল। ঠিক আছে, আমি বলবো এর থেকে আপনারা খবর টবর দেখা বন্ধ করে দিন। আপনারা অন্তত 25-30 বছর পিছিয়ে যান, যখন শুধু আমরা খবরের কাগজের ওপর ডিপেন্ড করতাম, সকালে খবরের কাগজ আসতো। কিন্তু আমি এখন না সেই কথাটাও বলতে পারছি না। আজকে আমি যখন সকালে খবরের কাগজ দেখছি, এই খবরের কাগজ দেখার পর আমার মনে হচ্ছে যে এই খবরের কাগজটা বেসিক্যালি এই টিভি চ্যানেলসগুলোতে, টিভি নিউজ চ্যানেলসগুলোতে যা খবর হয় তার ওপর বেস করে লেখা হয়েছে। ঠিক আছে, রাত্রিবেলা যারা নাইট শিফটে ছিলেন, ডেস্কে যারা ছিলেন, বা স্পটে যদি কোনো রিপোর্টার থেকে থাকেন কাশ্মীরে এলওসি লাগোয়া, তারা কিছু খবর দিয়েছেন কিনা আমি জানি না, কিন্তু টিভি থেকে টুকে একটা ফ্রন্ট পেজ খাড়া করা হয়েছে, এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে। এবং সবথেকে বড় কথা কি জানেন তো, আমি বেসিক্যালি কোনো স্পেসিফিক খবরের কাগজের কথা বলছি না, যদিও আমি দেখাচ্ছি এটা। আমি বলছি যে বেশিরভাগ খবরের কাগজেই এই পরিস্থিতি। খবরের চ্যানেলগুলো তো ক্রেডিবিলিটি আস্তে আস্তে হারাচ্ছে, আর খবরের কাগজগুলোতেও মানে সরি টু সে অবস্থা এইরকমই। যাই হোক, এনিওয়েজ কিছু কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা যদি কিছু অথেন্টিক শুনতে চান, তাহলে আপনারা এই ভারত পাকিস্তান যুদ্ধের পরিস্থিতিতে এমইএ প্রেস ব্রিফিংটা অবশ্যই শুনবেন। এমইএ প্রেস ব্রিফিং, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের প্রেস ব্রিফিং খুব ইম্পর্টেন্ট। এই প্রেস ব্রিফিংগুলো ধরে ধরে করে কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভৌমিকা সিং এবং তার সঙ্গে ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি থাকে। এই প্রেস ব্রিফিংগুলো যদি আপনারা খুব মন দিয়ে শোনেন, প্রত্যেকটা শব্দের ওপর যদি আপনারা কনসেন্ট্রেট করেন, তাহলে কিন্তু আপনারা বর্তমান পরিস্থিতিটা জানতে পারবেন। এনিওয়েজ, আজকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে প্রেস ব্রিফিং দিচ্ছে, সেখানে ধরে ধরে কি বলছে আপনারা একটু বুঝে নিন। প্রথমে বলছে দ্য ইন্টারভেনিং নাইট 8th and 9th মে, অর্থাৎ 8 তারিখ 9 তারিখ যে রাত, সেই রাতে কী ঘটছে। বিভিন্ন পজিশন থেকে দ্য মাল্টিপল ভায়োলেশন অফ ইন্ডিয়ান এয়ার স্পেস, অর্থাৎ পাকিস্তানের তরফ থেকে ভারতের আকাশসীমা বিভিন্ন জায়গাতে লঙ্ঘন করা হয়েছে, বেসিক্যালি অ্যালং উইথ দ্য ওয়েস্টার্ন বর্ডার। আর টার্গেট করা হয়েছে মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারকে, এটা খুব ইম্পর্টেন্ট, মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারকেই কিন্তু টার্গেট করা হচ্ছে, যেটা কিনা অ্যানোয়িং। এছাড়া যেটা দে অলসো রিসর্টেড টু ফায়ার হেভি ক্যালিবার ওয়েপন্স, গোলাগুলি, এবং গোলাগুলির যে মাত্রাটা সেটা প্রচণ্ড বেশি, এবং যে গোলাগুলি ব্যবহার করা হচ্ছে সেটা সাধারণত কোনো হালকা মানের গোলাগুলি নয়, সেটা বিশালবপু ভারী মানের গোলাগুলি, যেটা আপনাকে অনেক বড় একটা ডিস্ট্রাকশন মোডে নিয়ে যেতে পারে। ইন্টারন্যাশনাল বর্ডার তো অবশ্যই রয়েছে, আন্তর্জাতিক যেটা সীমা, তাছাড়া লাইন অফ কন্ট্রোল লে থেকে সের ক্রিক পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা ড্রোন অ্যাটাক করা হয়েছে। 36 লোকেশন বলছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, 36টা জায়গাতে অন্তত 300 থেকে 400 ড্রোন অ্যাটাক হয়েছে, এবং প্রত্যেকটা অ্যাটাকই নিউট্রালাইজ করেছে ভারতীয় বাহিনী, এবং সেগুলোকে আকাশেই ধ্বংস করা হয়েছে, নিচে তার ডিস্ট্রাকশন কোনো খবর নেই, অর্থাৎ কিছু হয়নি। অর্থাৎ ড্রোন দ্বারা যে হামলা পাকিস্তানের তরফ থেকে এসছিল, সেই হামলাটা কিন্তু সম্পূর্ণরূপে ব্যর্থ করে দেওয়া হয়েছে ভারতীয় সেনার তরফে। কি বলা হচ্ছে? আর্ম ফোর্স ইউজেস কাইনেটিক অ্যান্ড নন কাইনেটিক মিনস টু ইন্টারাপ্ট দিস ড্রোনস, অর্থাৎ সামরিক দিকটা তো ব্যবহার হয়েছে, অসামরিক দিকেও ব্যবহার করা হয়েছে এই ড্রোনগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য। এবার আপনারা বলতে পারেন যে এই ড্রোন অ্যাটাকটা উদ্দেশ্য কী ছিল? এখানে না আমরা একটু ভুল করে যাচ্ছি সকলে। আমাদের যে ধারণাটা আমাদের টিভি চ্যানেলসগুলো কালকে রাত্রির থেকে বা কালকে সন্ধ্যেবেলা থেকে তৈরি করে দিচ্ছে, সেটা হচ্ছে যে এই ড্রোনসগুলো শুধু এসছে ভারতের বিস্তীর্ণ এলাকাতে একটা ডিস্ট্রাকশন ক্রিয়েট করার জন্য বা ধ্বংস করে দেওয়ার জন্য। অবশ্যই ভারতের বিভিন্ন ইনস্টলেশনকে আঘাত পৌঁছানোর জন্য বা ধ্বংস করে দেওয়ার জন্য এই ড্রোনসগুলোকে পাঠানো হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ দিক আছে, সেটা কেউ বলছে না, যেটা কিনা আজকের প্রেস কনফারেন্সে খুবভাবে ক্লিয়ার করা হচ্ছে, সেটা হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং। অর্থাৎ এই ড্রোনগুলো কিন্তু আকাশপথে গোয়েন্দা কাজকর্ম করতে এসছে, স্পাই ওয়ার্ক যাকে বলে। বলছে যে এই ড্রোনগুলোর প্রধান উদ্দেশ্য হলো টু টেস্ট দ্য এয়ার ডিফেন্স সিস্টেম অ্যান্ড গ্যাদার ইন্টেলিজেন্স। অর্থাৎ ভারতের যে এডিএস রয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, অর্থাৎ আকাশপথে যদি কোনো রকেট আসে, ড্রোন আসে বা কোনো মিসাইল আসে, তাকে আকাশপথেই নষ্ট করে দেওয়া। সেই এয়ার ডিফেন্স সিস্টেমটা কতটা স্ট্রং, কোন কোন জায়গাতে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ফিট রয়েছে, কোন জায়গা থেকে পাকিস্তান থেকে কোনো মিসাইল মারা হলে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমকে অ্যাভয়েড করে ভারতের মাটিতে আঘাত হানা যায়,
সেই ইন্টেলিজেন্সটা গ্যাদার করাটা অন্যতম উদ্দেশ্য ছিল এই বিশাল প্রচুর পরিমাণে ড্রোনকে ভারতের দিকে ঠেলে দেওয়া। এবং অবশ্যই প্রাইমারি রিজনটা অবশ্যই এই ড্রোনগুলো যদি একবার মাটিতে পৌঁছে তাদের লক্ষ্যগুলো হিট করতে পারতো, এখানে বড় রকমের একটা ডিস্ট্রাকশন হতে পারত। এই ড্রোনগুলোর ফরেন্সিক এক্সামিনেশন হচ্ছে সম্পূর্ণরূপে, এই ড্রোনগুলোর যে ধ্বংসাবশেষ বা ডেব্রি তার ফরেন্সিক এক্সামিনেশন এখনও পর্যন্ত হয়নি। কিন্তু প্রিলিমিনারি যে ধারণা পাওয়া যাচ্ছে সেইখানে যেটা বলা হচ্ছে যে এই ড্রোনগুলো টার্কি মেড। আপনাদের খেয়াল থাকবে কিছুদিন আগেই এই ভারত পাকিস্তান সংঘাত যুদ্ধের আবহে এবং পেহেলগামের ঘটনার পরে টার্কি থেকে একটা কনসাইনমেন্ট পাকিস্তানে এয়ারপোর্টে এসে পৌঁছেছিল, এরকম একটা খবর হয়েছিল। এই খবরটা কিন্তু বিভিন্ন দিকে, শুধু ভারতীয় মিডিয়া ছিল না, আন্তর্জাতিক মিডিয়াতেও ছিল এবং একটু সন্দেহজনক। কী পাঠানো হয়েছে টার্কি থেকে সেটা কিন্তু বোঝা যাচ্ছিল না, যদিও পরবর্তীকালে পাকিস্তানের যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তাদের তরফ থেকে বলা হয়েছিল এটা কোনো অস্ত্রের ভাণ্ডার পাঠানো হয়নি, এটা অন্য জিনিসপত্র পাঠানো হয়েছে। এর সঙ্গে টার্কি অস্ত্র পাঠিয়েছে তার কোনো সম্পর্ক নেই। টার্কির তরফ থেকেও এরকম একটা বিবৃতি এসেছিল যে আমরা কোনো রকমের কোনো অস্ত্র সাপ্লাই করিনি। পরবর্তীকালে টার্কির ওয়ারশিপ গিয়েছিল করাচি বন্দরে, সেটাও আপনারা জানেন। এই ড্রোনসগুলো পাকিস্তান কি টার্কির থেকে তখন সাপ্লাই পেয়েছিল নাকি পরে সাপ্লাই পেয়েছিল, এই প্রশ্নটা তো থাকবে। এই প্রশ্নটার উত্তর আপনারা সচরাচর পাবেন না, এক্ষেত্রে নিয়ে গল্প বানানো যেতেই পারে, সেসব গল্প হয়তো আপনারা আগামীকালকেও শুনতে পারেন। তো বিষয় যেটা, এই ড্রোনগুলোর নাম হচ্ছে অ্যাসিস গার্ড সঙ্গার ড্রোন। আমি আপনাদের বলে রাখি, অ্যাসিস গার্ড হচ্ছে টার্কির একটা কোম্পানি যারা সামরিক জিনিসপত্র তৈরি করে, মিলিটারি ইকুইপমেন্ট তৈরি করে, তার মধ্যে ড্রোন অন্যতম একটা ইকুইপমেন্ট। এই অ্যাসিস গার্ড স্ট্রঙ্গার ড্রোন এরা 45 কেজির মতো এক্সপ্লোসিভ বলুন বা কোনো ম্যাটেরিয়াল বলুন এরা ক্যারি করতে পারে, 45 কেজির মতো। সেই এক্সপ্লোসিভ বিপক্ষের বা শত্রুপক্ষের এরিয়াতে ঢুকে ড্রপ করে দিয়ে সেই একটা এক্সপ্লোশন হতে পারে। 2 নম্বর এদের একটা অ্যাক্টিভিটি আছে, খুব গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটি, যে অ্যাকচুয়ালি ইনফরমেশন গ্যাদার করা বা স্পাইং করা। বিপক্ষের কোথায় এডিএস সিস্টেম বা এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, কোন জায়গাতে হিট করা যেতে পারে, কোন জায়গাতে অ্যাভয়েড করা উচিত, এই ইনফরমেশনটা গ্যাদার করা। যেটা মনে করা হচ্ছে আজকে প্রেস কনফারেন্স থেকে যেটা উঠে এলো সেটা হচ্ছে যে এই ড্রোনগুলো, সোয়ার্ম অফ ড্রোনস ফ্লাইট টুয়ার্ডস ইন্ডিয়া, এর মূল কারণ হচ্ছে শুধুমাত্র ডিস্ট্রাকশন। অবভিয়াসলি ডিস্ট্রাকশন একটা মেন কারণ, কিন্তু এই স্পাইং করা বা ইনফরমেশনটা গ্যাদার করা যে কিভাবে প্রস্তুত ভারতীয় সেনা। এখানে আবার বলবো যে কিছু জার্নালিজমের জিঙ্গোইজম আপনারা দেখছেন। কালকে রাত্রিরে টিভি চ্যানেলসগুলো অলমোস্ট দেখা যাচ্ছিল না, সেখানে তারা বলছে যে এই ড্রোনসগুলোকে মানে ইন্টারসেপ্ট করতে, ডাউন করতে S-400 মিসাইল সিস্টেম ব্যবহার করা হয়েছে, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করা হয়েছে। দেখুন, আমার সন্দেহ হয় যে এগুলো কতটা সত্যি কথা। তার একটা উদাহরণ, তার একটা স্ট্যাটিস্টিক্স আমি আপনাদের দিয়ে দিচ্ছি যে S-400 যে মিসাইল সিস্টেম রয়েছে বা এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেটা পৃথিবীর সেরা এয়ার ডিফেন্স সিস্টেম এই মুহূর্তে, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। যে রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম, রাশিয়া এটা ভারতকে দিয়েছে, রাশিয়া এটা চায়নাকেও দিয়েছে, রাশিয়া প্রবলি এটা টার্কিকেও দিয়েছে, সেটা আমাকে ফ্যাক্ট চেক করতে হবে। এই এয়ার ডিফেন্স সিস্টেম বেসিক্যালি রাশিয়া তাদেরই দিয়েছে যারা বেসিক্যালি অ্যান্টি ইউএস, বাট ইন্ডিয়াকে দিয়েছে। দীর্ঘদিন ধরে ভারত রাশিয়ার একটা মিত্রতা রয়েছিল, যেটা সম্পর্কটা আজকের সম্পর্ক নয়, দীর্ঘদিনের সম্পর্ক, শতাব্দীর সম্পর্ক। 2026 সালে সম্পূর্ণ এয়ার ডিফেন্স সিস্টেমটা 5 স্কোয়াড্রেন ইন্ডিয়া রিসিভ করে যাবে, বাট এখন 3টে স্কোয়াড্রেন আছে এবং এই স্কোয়াড্রেনগুলো বেসিক্যালি পাক সীমান্তে, চীন সীমান্তে রয়েছে। এক একটা স্কোয়াড্রেনের দাম কত জানেন ভারতীয় টাকায়? ভারতীয় মূল্যে এক একটা স্কোয়াড্রেনের দাম হচ্ছে 1000 কোটি টাকা এক একটা। ভারতের প্রায় 35,000 কোটি টাকার একটা ডিল হয়েছে রাশিয়ার সঙ্গে, অ্যাপ্রক্সিমেটলি বলছি কিন্তু এই ফিগারগুলো, মানে এক একটা ইউনিটের দাম হচ্ছে 1000 কোটি টাকা। আর যেখানে অ্যাসাস গার্ড সঙ্গার ড্রোন, তার এক একটার মূল্য খুব টেনে টুনে হলেও 80 লাখ টাকা। তো 80 লাখ টাকার একটা ড্রোনকে ডাউন করার জন্য 1000 কোটি টাকার S-400 ইউজ হতে পারে? কোনো আর্মি যার মানে ওয়ার উইজডম রয়েছে, যে আর্মি এতগুলো যুদ্ধ জিতেছে সেম কম্পিটিটরের সঙ্গে, সেম শত্রুর সঙ্গে, তারা কখনো এই ভুলটা করতে পারে বলে আমার মনে হয়? আপনাদের কী মনে হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু এই যে টিভি চ্যানেলসে যে ননসেন্সিক্যাল উইয়ার্ড কথাবার্তাগুলো বলা হচ্ছে, এগুলোর আগে না একটু চিন্তাভাবনা আপনাদের করতে হবে। এছাড়া আকাশ ডিফেন্স সিস্টেমের কথা যেটা বলা হচ্ছে, যেটা দিয়ে নাকি এই ড্রোনগুলোকে ডাউন করা হয়েছে,
এক একটা ইউনিট অফ দ্য আকাশ ডিফেন্স সিস্টেম যেটা আছে তার দাম অ্যাপ্রক্সিমেটলি 2.5 কোটি টাকা। তাহলে 2.5 কোটি টাকার জিনিস আমি টেনে টুনে 80 লাখ টাকা জিনিসকে ডাউন করার জন্য ইউজ করব? এটা তো লজিক্যালি ঠিক নয়, এটা কোনো দেশের আর্মি এটা করে না। যদি দেখবেন আমার মনে হয় অনেক কিছু বেরোবে এক্ষুনি, অনেক কিছু হয়তো এভাবে সামনে আসবে না, দেখবেন হয়তো খুবই নমিনাল কোনো গানস দিয়ে এই ড্রোনগুলোকে ডাউন করা হয়েছে, এইটার সম্ভাবনাই বেশি। যদিও এই ব্যাপারে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স কিচ্ছু বলেনি, স্বাভাবিকভাবেই সেটা তাদের বলার কথাও নয়। এছাড়া যেটা বলা হয়েছে যে ভাটিন্ডার কাছে একটা আর্মড ইউএভি, আনম্যান্ড আর্মড ভেহিকেল সেটাকে কিন্তু ইন্টারসেপ্ট করা হয়েছে, সেটা ভাটিন্ডার কাছে, যেটা পাকিস্তানের দ্বারা পাঠানো হয়েছিল। তো এত কিছুর পর হোয়াট ইজ দ্য রেসপন্স, ভারতীয় বাহিনীর রেসপন্সটা কী ছিল, সেই রেসপন্সটা সম্পর্কে কিন্তু আমরা আলোচনা। সো উই উইল টক অ্যাবাউট দ্য রেসপন্স। ঠিক আছে, ভারতীয় সেনা কী করবে এরপরে? যেটা বলা হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের প্রেস ব্রিফিংয়ে বলা হচ্ছে যে আর্ম ড্রোন লঞ্চ করা হয়েছে, প্রবেবলি কামাকাজি ড্রোন, সেটার ব্যাপারেও কিন্তু কালকে প্রচুর চর্চা হয়েছে। ইসরায়েল মেড হারপি ড্রোন ইউজ করা হয়েছে বলে এরকম কোনো রকমের কিন্তু কোনো ইনফরমেশন দেওয়া হয়নি। এটা বহুল প্রচলিত যে চর্চা, সেই চর্চা টিভি চ্যানেলসগুলোর চর্চাতে উঠে এসছে যে ইসরায়েল মেড হারপি ড্রোন ইউজ করা হয়েছে। হ্যাঁ, আমি দু একটি পাকিস্তানি সাংবাদিকের এক্স হ্যান্ডেলেও কিন্তু দেখেছি যে তারাও বলেছে ইন্ডিয়া ইসরায়েল মেড ড্রোন ইউজ করেছে। তো আমি সেগুলোকে অসমর্থিত সূত্রের খবর হিসেবে ধরে নিচ্ছি, ঠিক আছে, যেহেতু এটার কোনো অফিসিয়াল ইনফরমেশন নেই। তো যাই হোক, এরকম পাকিস্তানের 4টি জায়গাকে টার্গেট করা হয়েছে, পরিষ্কার বলে দেওয়া হয়েছে প্রেস কনফারেন্সে। তার মধ্যে একটি জায়গাতে সেখানকার এয়ার ডিফেন্স র্যাডারকে ধ্বংস করে দিতে সমর্থ হয়েছে ভারতের ড্রোন। অর্থাৎ একটি জায়গাতে, 4টি জায়গাকে টার্গেট করা হয়েছিল পাকিস্তানের, তার একটি জায়গাতে তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম র্যাডার ছিল সেটাকে ভারতীয় ড্রোন ধ্বংস করে দেয়। সেই জায়গাটা মেবি লাহোর হতে পারে, মেবি রাওয়ালপিন্ডি হতে পারে, কোথায় সেটা নিশ্চিত করে কিন্তু বলা হয়নি। সুতরাং আমরাও এভাবে বলার চেষ্টা করছি না, কারণ কি দিস এ ওয়ার টাইম। আমার মনে হয় যে হাইপোথেটিক্যাল হওয়ার কোনো প্রয়োজন নেই, যতটা খবর ততটাই আপনারা জানার চেষ্টা করুন, নাহলে কিন্তু কোথাও না কোথাও গিয়ে ঠকতে হবে, ঠিক আছে। এবার যেখানে বলা হচ্ছে যে পাকিস্তান দে রিসর্ট টু আর্টিলারি শেলিং, হেভি আর্টিলারি শেলিং তারা করেছে, মানে হেভি গানস মেবি ইউজ করা হয়েছে, কামানের মতো কিছু ইউজ করা হয়েছে। টংধা সেক্টর, উরি সেক্টর, পুঞ্চ সেক্টর, মেন্ডক সেক্টর, রাজৌরি, আখনুর অ্যান্ড উধমপুর, এই 7টা জায়গাতে মূলত। তার ফলে কি হয়েছে, বেশ কিছু ভারতীয় সেনা তাদের মৃত্যু হয়েছে এবং বেশ কিছু ভারতীয় সেনার চোট আঘাত লেগেছে, ইনজিওর্ড। দু রকমেরই খবর আছে। এবং আমরা বিবিসির একটি খবর আমি দেখেছি, সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছে তারা নাকি 25 জন ভারতীয় সেনাকে তাদের গোলার আঘাতে মৃত্যু হয়েছে। এখানে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পক্ষ থেকেও কিন্তু ভারতীয় সেনার মৃত্যুর খবর স্বীকার করা হয়েছে, নাম্বার কিছু দেওয়া হয়নি। এবং ভারতের পাল্টা আক্রমণে প্রচুর পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে বলে বলা হয়েছে, মেজর লসেস ইন এ রিটালিয়েশন ফায়ার, ঠিক আছে, মেজর লসেস বলা হয়েছে। তো তার মধ্যে আমি ধরে নিচ্ছি তাদেরও সেনা মারা গিয়েছে, তাদেরও সেনা ইনজিওর্ড হয়েছে। ওকে, সো দিস ইজ দ্য থিং। এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ যেটা কিনা কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং বলেছেন তাদের প্রেস ব্রিফিংয়ে, যে পাকিস্তানে এখনও সিভিল এয়ার স্পেসটাকে চালু রাখা হয়েছে, অর্থাৎ প্যাসেঞ্জার ফ্লাইট যেগুলো আছে, সিভিল ফ্লাইট, সেটা কিন্তু এখনও চলাফেরা করছে। এর ফলে কি হচ্ছে যে সাধারণ জনতা যারা প্লেনে চড়ছে তাদেরকে পাকিস্তান, সাধারণ জনতা, বাচ্চা বুড়ো সকলে যারা প্লেনে চড়ে, আপনার আমার মতো মানুষ, তাদেরকে, তাদের দেশের মানুষ বা বিদেশ থেকে যারা পাকিস্তানে আসছে বা বিদেশে যাচ্ছে সেই রকম জনতা, ন্যাশনাল ফ্লাইট এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট দুটোই, তাদেরকে পাকিস্তান ঢাল হিসেবে ব্যবহার করছে, যাতে ভারতীয় বিমান এমন কোনো মিসাইল ছুটতে না পারে পাকিস্তানের কোনো লোকেশনে। অর্থাৎ ভারতীয় বিমান বাহিনীর একটা অবশ্যই অ্যাংজাইটি থাকবে যে সামনে যদি কোনো প্যাসেঞ্জার প্লেন আসে, তখন যদি কোনো মিসাইল ফায়ার করা হয়, সেই মিসাইল যদি কোনো প্যাসেঞ্জার প্লেনকে হিট করে, তাহলে বিশাল বড় একটা আন্তর্জাতিক বাওয়াল হয়ে যেতে পারে। তার ফলে ভারত একটা খারাপ সিচুয়েশনে চলে যেতে পারে। তো সাধারণ মানুষকে কিন্তু সেখানে ঢাল হিসেবে ইউজ করা হচ্ছে, এটা কিন্তু পরিষ্কার আছে, প্রেস কনফারেন্সে উঠে এসছে। অন্যদিকে যদি দেখেন, সিমিলারলি ভারত কী করছে, ভারত কিন্তু ইতিমধ্যেই প্যাসেঞ্জার ফ্লাইট ওই এরিয়াতে বন্ধ করে দিয়েছে।
আপনারা জানেন আইপিএল বন্ধ করে দেওয়া হয়েছে 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহ পরে কী হবে সেটা তার পরের ব্যাপার। এবং আইপিএলের যে লাস্ট ম্যাচটা ধর্মশালা স্টেডিয়ামে হচ্ছিল, পাঞ্জাব বনাম কার একটা ম্যাচ যেন, আমার ঠিক খেয়াল পড়ছে না, সেই খেলোয়াড়দের বন্দে ভারত ট্রেনে করে পরবর্তী ডেস্টিনেশনে পাঠানো হয়েছে, তাদেরকে কিন্তু ফ্লাইটে করে পাঠানো হয়নি। সুতরাং এইটা একটা ট্রিকারি বাই পাকিস্তান। বুঝতেই পারছেন যে সামনে প্যাসেঞ্জার প্লেন রাখা হচ্ছে, যদি ভারতীয় মিসাইল ভুলক্রমে প্যাসেঞ্জার প্লেনকে হিট করে দেয় তাহলে সেটা ভারত ব্যাকফুটে চলে যাবে আন্তর্জাতিক ক্ষেত্রে। তো এইটাকে কিন্তু আজকের প্রেস কনফারেন্সে এক্সপোজ করে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আছে। কালকে থেকে আপনারা শুনছেন যে ভারতীয় বাহিনী পাকিস্তানের বিভিন্ন শহরে, এমনকি 16টা শহরে হানা চালিয়েছে। করাচিতে হানা চালিয়েছে, লাহোরে হানা চালিয়েছে, ইত্যাদি ইত্যাদি। করাচি পোর্টেও নাকি হানা চালানো হয়েছে। এদিকে এর মাঝে করাচি পোর্ট ট্রাস্ট তাদের তরফ থেকে এক্স হ্যান্ডেলে একটা বিবৃতি দিয়ে বলা হয়েছে যে তাদের ওয়েবসাইট কারা যেন হ্যাক করে নিয়েছিল এবং তারা সেখান থেকে বেশ কিছু পোস্ট করে। সেরকম একটা পোস্ট ছিল যে করাচি ওয়েবসাইট আক্রান্ত হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অ্যাকচুয়ালি কিছু হয়নি, এখানে ভারতের কোনো হানা হয়নি। করাচি পোর্ট যেরকম ছিল সেরকমই আছে, আপনারা দেখে যেতে পারেন। ঠিক আছে, তো এর ফলে যেটা হয়েছে আমি বুঝতেই পারছি কী হয়েছে। তো এরকম একটি পোস্ট দেখার পর ভারতীয় মিডিয়া সেটাকে ক্যাপচার করার হয়তো চেষ্টা করেছে। দেখুন, এইটা দিস ইজ ওয়ার অফ 5G এজ। ঠিক আছে, এই 5Gর যুগে যখন যুদ্ধ হয় বা যুদ্ধের অবভিয়াসলি কোনো ডিক্লারেশন নেই বা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়, তখন না শুধুমাত্র গোলাগুলি ওপর ওয়ারটা হয় না। এই যুদ্ধটা শুধুমাত্র যুদ্ধ বিমান বা মিসাইলের ওপর হয় না, এই যুদ্ধটা কিন্তু একটা ইনফরমেশন ওয়ার। এটা আপনাদের খেয়াল রাখতে হবে। দের ইজ লট অফ ডিসইনফরমেশন ক্যাম্পেন। ঠিক আছে, এইটা আপনাদের খেয়াল রাখতে হবে। পাকিস্তান থেকে এত ডিসইনফরমেশন ক্যাম্পেন, ফেক নিউজ করা হয়েছে, পরপর সেগুলোকে ফ্যাক্ট চেক করে দেখা গিয়েছে। ভারতীয় রাফায়েল ফেলে দেওয়া হয়েছে 3টে 4টে, এবার দেখা গেলো সেগুলো অনেক পুরনো ছবি, মিগ বিমানের ছবি, যেগুলো হয়তো নাগপুরে একটা পুরনো মিগ বিমান ভেঙে পড়েছে, সেটার ছবিকে পোস্ট করা হচ্ছে। ইভেন চায়নার থেকে, চায়না ডেলির মতো, চায়নাতে একটা রেসপেক্টেড নিউজ অর্গানাইজেশন, সেখান থেকে পর্যন্ত ফলস নিউজ প্রোপেল করা হয়েছে। সুতরাং এইটা একটা ডিজাইন রয়েছে। তো কে যে কীভাবে এটাকে কমব্যাট করছে বলাটা খুব মুশকিল, এর থেকে বেশি কিছু বলছি না, বলাটা উচিত না। তো যাই হোক, যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে যে ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রিকে কোয়েশ্চেন করা হয়েছিল, স্পেসিফিক কোয়েশ্চেন করা হয়েছিল যে ভারত কীভাবে এই যে এতগুলো সোম অফ ড্রোন অ্যাটাক হয়েছে পাকিস্তানের তরফ থেকে, ভারতের কি উত্তর দিয়েছে। উনি হিন্দিতে একটা যেটা বলেছেন সেটাকে বাংলা করে আমি বলছি। উনি বলেছেন ভারত অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে, পর্যাপ্তভাবে জবাব দিয়েছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, আপনাদের খেয়াল রাখতে হবে। এই যে চারিদিকে বিভিন্ন গল্প শুনতে পাচ্ছেন যে 16টা শহরে অ্যাটাক করা হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, কেউ কেউ তো এমন লিখে দিয়েছেন ভারতীয় সেনা ঢুকে গেছে, ঠিক আছে, ইসলামাবাদে ভারতের পতাকা উত্তোলিত হয়েছে, এসব অনেকে অনেক রকমের লিখে দিয়েছেন। এখন তখন সোশ্যাল মিডিয়া ফ্রি জায়গা, যেখানে যে যা খুশি লিখতে পারে, যে যা খুশি বলতে পারে, যেটা হওয়ার হয়েছে। আমরা কি বিশ্বাস করব, কি দেখব, কি শুনবো, সেটা আমাদের ওপর, সেটা আমাদের দায়িত্ব নিয়ে করতে হবে। ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি, হু ইজ এ টপ র্যাঙ্কড আইএএস অফিসার ইন ইন্ডিয়া, উনি বলেছেন ভারত দায়িত্বপূর্ণভাবে, পর্যাপ্তভাবে জবাব দিয়েছে। আমার মনে হয় এইটা যত ডিসইনফরমেশন আছে তার জন্য একটা খুব বড় জবাব হয়ে গেল। আমার মনে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, দেখুন, আমার মতে এই প্রেস কনফারেন্সের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি বলেছেন। উনি বলেছেন পাকিস্তান কিভাবে ধর্মীয় উপাসনালয়ে আঘাত করে ভারতে একটা ধর্মীয় উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে, এইটাকে উনি এক্সপোজ করেছেন। এটা আমাদের কিন্তু বুঝতে হবে কীভাবে উনি করেছেন। উনি বলেছেন প্রোভোকেটিভ এবং এক্সক্লেটরি পাকিস্তানের অ্যাকশন। অবভিয়াসলি পাকিস্তানের তরফ থেকে কালকে ক্লেম করা হয়েছিল যে আগের প্রেস কনফারেন্সে বিক্রম মিস্ত্রি যেরকম বলেছিলেন ফরেন সেক্রেটারি, যে পাকিস্তান এই রিলিজিয়াস প্লেসগুলোকে অ্যাটাক করেছে। তো উনি পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছিল যে না, এরকম কিছু হয়নি, ক্লেমটা ঠিক নয়। তো রিইটারেটিং দ্য সেম ইস্যু, আজকে উনি যেটা বলেছেন যে পাকিস্তান পুঞ্চে একটি গুরুদ্বারা অ্যাটাক করেছে, যেটা উনি মেনশন করেছিলেন। এই গুরুদ্বারাটা অ্যাটাক করা হয়েছে, এর ফলে ওখানে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং ওখানে কিছু লস হয়েছে। এইটার পরে এটার রেসপন্সে পাকিস্তান যেটা বলেছে যে তারা গুরুদ্বারাটা অ্যাটাক করেনি বা তাদের গোলাগুলির দ্বারা ওই গুরুদ্বারা ক্ষতিগ্রস্ত হয়নি। এটা নাকি
ভারতীয় বাহিনী এবং ভারতীয় বিমান বাহিনী এই কাজটা করেছে, অমৃতসরের কোনো গুরুদ্বারাকে অ্যাটাক করেছে। তো এই জিনিসটাকে আপনি কি বলবেন? আপনি পাগলামো বলবেন নাকি এটাকে হাস্যকর বলবেন? বলাটা খুব মুশকিল। ভারত নিজের জমিতে ভারতীয় বিমান বাহিনী বা ভারতীয় বাহিনীদের দিয়ে আক্রমণ করবে, এইটা কি কখনো সম্ভব? মানে এই ধরনের কথাবার্তা যদি পাকিস্তানের তরফ থেকে প্রেস কনফারেন্সে বলা হয় তাহলে বুঝতে পারছেন সেই দেশটার কী অবস্থা। এক্স্যাক্টলি এই কথাটাই কিন্তু বিক্রম মিস্ত্রি বলেছেন। উনি যে শব্দগুলো ব্যবহার করেছেন সেই শব্দগুলো খুব ভালো করে শুনবেন। উনি কী বলছেন? কাইন্ড অফ ডিরেঞ্জড ফ্যান্টাসি। ঠিক আছে, পারহ্যাপস দে ডু ইট বিকজ দে আর ওয়েল ভার্সড উইথ সাচ অ্যাকশন অ্যাজ দ্য হিস্ট্রি শো। তার মানে বুঝতে পারছেন যে কত রকম মানে একটা বাতুলতা থাকলে কীভাবে নিজেদের পাপ ঢাকার চেষ্টা করতে পারলে কেউ এটা বলতে পারে। বলছে কোনো গুরুদ্বারাকে আমরা আক্রমণ করিনি, ভারতীয় অমৃতসরে তাদের এয়ারফোর্সই কোনো গুরুদ্বারাকে অ্যাটাক করেছে। কিন্তু ভারতের মাটিতে কোনো গুরুদ্বারা ভারতের বিমান বাহিনী আক্রমণ করবে এবং ভেঙে দেবে, এই ধরনের আচরণকে ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি বলছে ইটস এ কাইন্ড অফ ডিরেঞ্জড ফ্যান্টাসি। ঠিক আছে, আপনারা অবভিয়াসলি কেউ গুগল করতে পারেন বা ডিকশনারি, অক্সফোর্ড ডিকশনারি দেখতে পারেন, তাহলে আপনার ডিরেঞ্জড কথাটার মানে আপনারা বুঝতে পারবেন। এটা পাগলামো ছাড়া আর কিছু হতে পারে না। যাই হোক, এই ডিসইনফরমেশন একটা ক্যাম্পেইন বা এটা তো চলছেই, উনি যেটা বলছেন। এছাড়া 2 নম্বরের একটি ঘটনার কথা উনি বলছেন, সেটা হচ্ছে পাকিস্তানি বাহিনী গোলাগুলির মাধ্যমে নামকানা সাহিব গুরুদ্বারাকেও কিন্তু আক্রমণ করেছে, সেখানেও কিছু লসেস হয়েছে। যদিও পাকিস্তান সেটা স্বীকার করতে চাইছে না এবং মিথ্যা কথা বলার চেষ্টা করছে। তো লাস্ট কিছু ওয়ার্ড ওনার খুবই গুরুত্বপূর্ণ। উনি বলছেন যে পাকিস্তান ওয়ান্টস টু impart a communal hue to the situation with an intention to create discord. বুঝতে পারছেন যে ভারতে একটা কমিউনাল টেনশন তৈরি করার চেষ্টা করছে পাকিস্তান, ভারতীয় এলাকার মধ্যে মন্দির মসজিদ গুরুদ্বারাকে টার্গেট করে। লাস্ট কথাটা উনি যেটা বলছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। উনি বলছেন যে ইন্ডিয়ার স্টেট ফার্স্ট ইউনিটি ইজ চ্যালেঞ্জ ফর পাকিস্তান। ভারতের এই দৃঢ় প্রতিজ্ঞ, এই যে শক্ত একটি একতা বা ধর্মীয় একতা, যেভাবেই বলুন না কেন, এটাই পাকিস্তানের জন্য চ্যালেঞ্জ। এটাই কিন্তু আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। দেখুন, একটা যুদ্ধের আবহাওয়া, পাকিস্তানের সাথে যুদ্ধ হচ্ছে, আমাদের দেশে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে, ধর্মীয় উত্তেজনা তৈরি করার চেষ্টা চলছে। এবং সবথেকে বড় কথা, এই কাজটা কারা করছে? এক ধরনের মিডিয়া করছে, এই ধর্মীয় উত্তেজনাটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তো এটাই কিন্তু আমাদের সবথেকে বড় শক্তি, এই আমাদের ইউনিটিটা। ধর্মীয় উত্তেজনা বাড়িয়ে বিভেদ তৈরি করে এই ইউনিটিটা যদি ভেঙে দেওয়া হয় তাহলে পাকিস্তানকেই কিন্তু সুবিধা করে দেওয়া হবে। খুব সহজ হিসেব আপনারা করে নেবেন। পাকিস্তানে সেনাপ্রধান কোনো একটি অনুষ্ঠানে বলছে যে they are different from Hindu, and এটা বলছে যে it was a two nation theory, it was not a one nation theory. সেই দ্বিজাতি তত্ত্ব টেনে আনছে। তার কিছুদিন পরে কি হচ্ছে, পাহেলগামে জঙ্গি সন্ত্রাসীরা ঢুকে পড়ছে এবং সেখানে হিন্দু বেছে বেছে খুন করা হয়েছে। এবং যে ঘটনা, ইটস এ বারবারিক ইনসিডেন্ট, মাথায় গুলি করা হয়েছে। একটা কথা মনে রাখবেন, পাহেলগামে যাদের মৃত্যু হয়েছে তারা কিন্তু সকলে পুরুষ, তারা কিন্তু কারো না কারো স্বামী এবং তারা পরিবার নিয়ে পাহেলগামে কাশ্মীরে ঘুরতে গিয়েছিল। স্ত্রীর সামনে তার স্বামীকে মারা হচ্ছে, অর্থাৎ তার স্মৃতির সিঁদুর মুছে দেওয়া হচ্ছে। হিন্দু নারীর স্মৃতির সিঁদুর মুছে যাচ্ছে। এই জন্যই তো অপারেশন সিন্দুর, এই জন্যই তো এই নামের সার্থকতা। তো এই যে ঘটনা, এই ঘটনাটা কেন ঘটলো? এই ঘটনাটা ঘটলো যে এখানে হিন্দু ধর্মীয় মানুষদের অস্তিত্বকে চ্যালেঞ্জ করেছে পাকিস্তান। তার ফলে কি হবে, হিন্দুরা যদি একটা জায়গাতে উত্তেজনাটাকে বাড়িয়ে তোলে তাহলে কি হবে, এখানে অন্যান্য ধর্মের মানুষদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হবে এবং সেটাই তারা করতে আগ্রহী। তো সেই জন্যই ফরেন সেক্রেটারি বলছেন যে ইন্ডিয়ার স্টেট ফার্স্ট ইউনিটি ইজ দ্য চ্যালেঞ্জ ফর পাকিস্তান। এটা কিন্তু আমাদের বুঝে নিতে অবশ্যই। পুঞ্চে
ক্রাইস্ট স্কুল নামে একটি ক্রিশ্চিয়ান স্কুলে পাকিস্তানের বোমা এসে পড়েছে। তার ফলে সেখানে 2জন স্টুডেন্ট এবং মারা গিয়েছে এবং তাদের যে প্যারেন্টসরা ছিল তারা ইনজিওর্ড হয়েছে, বুঝুন। এছাড়া ক্রিশ্চিয়ান কনভেন্ট অফ নান সেই ইনস্টিটিউশনেও কিন্তু পাকিস্তানের গোলাগুলি এসে পড়েছে, তার ফলে ওয়াটার ট্যাঙ্ক ভেঙে গিয়েছে, সোলার প্যানেল ভেঙে গিয়েছে ইত্যাদি ইত্যাদি। এখন ছুটির সময় বুঝতেই পারছেন, সামার ভ্যাকেশন পড়ে গিয়েছে। এই ইনস্টিটিউশনগুলোতে যদি ছুটি না থাকতো তাহলে কত বড় ক্ষতি হতে পারত। আবার ঘুরে ফিরে সেই কথাটাই আসছে, পাকিস্তানের টার্গেট কিন্তু প্রথম এবং প্রধান টার্গেট কিন্তু ভারতে ধর্মীয় উত্তেজনা তৈরি করা। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমাদের সেনারা লড়ছে সীমান্তে, দেশের ভিতরে যেন আমাদের একতা এবং ভ্রাতৃত্বটা বজায় রাখে। উই আর ওয়ান নেশন, নেশন ফার্স্ট, দেন কামস আওয়ার রিলিজিয়াস আইডেন্টিটি। ভালো থাকবেন। আমার নাম দেবময়। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দেবেন ফর ফিউচার নোটিফিকেশানস।